শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট এত কম কেন? তোমাদের এর আগে ক্লাস ছিল না কোনো? জি স্যার, মাত্র কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ও, এই জন্য মনে হয় আসতে সময় লাগতেছে। জি স্যার। আচ্ছা, আর 1-2 মিনিট একটু দেখি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো, আমি স্লাইড শেয়ার করছি, স্লাইড পৌঁছেছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, ওকে। লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়েছিলাম প্রুনিং এন্ড ম্যানুরিং পর্যন্ত। আর দেখো, এলজি অন গ্লাস এন্ড রক্স। অ্যাকুরিয়ামে পানি অনেক দিন পর্যন্ত রাখার পরে স্বভাবতই আসলে অ্যাকুরিয়ামের গ্লাসের ভেতরে এরকম শ্যাওলা পড়ে যায়, বুঝছো? এই যে গ্লাসগুলোতে দেখবা যে চারপাশে এরকম শ্যাওলার স্তর জমে গেছে। তো এই অবস্থায় আসলে অ্যাকুরিয়ামের গ্লাস তোমার বাইরে থেকে ভিজিবল হয় না, অ্যাকুরিয়ামের ভেতরের অংশটা। তো আমরা তো বারবারই বলি যে অ্যাকুরিয়াম, দ্য অনলি পারপাস অফ অ্যাকুরিয়াম ইজ ফর বিউটিফিকেশন, তাই না? তো যদি তোমার অ্যাকুরিয়ামের ভেতরের সেটআপই যদি আমরা দেখতে না পারি, তাহলে কিন্তু এই বিউটিফিকেশন আসলে কোনোভাবে পসিবল না, বা সেটা এনজয় করাও পসিবল না। তো এই জন্য তোমার এই গ্লাসটাকে যখন সবুজ হয়ে যায় বা শ্যাওলার যখন কোনো স্তর পড়ে যায়, লেয়ার পড়ে যায়, তখন এটাকে ক্লিন করতে হয়। বেশ কিছু ওয়ে আছে এলজি গুলোকে ক্লিন করার, গ্লাস থেকে ক্লিন করার। একটা হচ্ছে যে যে কোনো একটা পিস অফ ক্লথ নিয়ে, সুতি কাপড় নিয়ে তোমার ঘষে ঘষে এই গ্লাসগুলোকে, এই শ্যাওলা গুলোকে উঠায় ফেলা যায়। এটা একটা ওয়ে। সেকেন্ড আর একটা ওয়ে আছে রেজার ব্লেড স্ক্র্যাপার ব্যবহার করা। এই যে দিস ইজ কল্ড রেজার ব্লেড স্ক্র্যাপার। এর মাথায় তোমার একটা রেজার ব্লেড লাগানো থাকে, এবং যেটা দিয়ে ঘষে ঘষে তোমার এই গ্লাস থেকে তোমার এলজি লেয়ার গুলো উঠায় ফেলতে হয়। দ্যাট ইজ অ্যানাদার টেকনিক। আরেকটা টেকনিক আছে যে উম, আমরা এটা সবসময় ব্যবহার করতে পারি, কমন সল্ট ব্যবহার করতে পারি। কমন সল্ট মিন্স নর্মালি আমরা খাবার যে লবণগুলো ব্যবহার করি সেগুলো প্রতি 10 লিটারের পানির জন্য 1
চা চামচ হচ্ছে লবণ। তাহলে এটা ব্যবহার করলে দেখা যায় কি অটোমেটিক্যালি তোমার এলজি গ্রোথ কন্ট্রোলে থাকবে। হুম। আরেকটা যখন তোমাদেরকে অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজ পড়াইছিলাম তখন তোমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট পড়াইছিলাম, মনে আছে কিনা তোমাদের, একটা অ্যাক্সেসরিজ, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্ক্র্যাপার। ম্যাগনেটিক স্ক্র্যাপার ব্যবহার করেও কিন্তু এই যে গ্লাসের তোমার যে এলজির লেয়ার গুলো আছে সেগুলোকে ক্লিন করা যায়। এই যে এটা দেখো ম্যাগনেটিক স্ক্র্যাপার, অর্থাৎ ম্যাগনেটটার একটা অংশ গ্লাসের বাইরে আর একটা অংশ হচ্ছে গ্লাসের ভেতরে। এখন বাইরে থেকে অংশ থেকে তুমি যদি এই ম্যাগনেটটাকে মুভ করো তাহলে ওই ভেতরের ম্যাগনেটটাও কিন্তু মুভ করবে। তাহলে ভেতরের দিকে যে এলজি গুলো গ্রো করছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি তোমার গ্লাসের মধ্যে যদি এলজি গ্রো করে তাহলে সেগুলোকে রিমুভ করার। তবে এলজি রিমুভালের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে গ্রিন এলজি গুলো গ্রো করছে এটা যদি ফ্রন্ট গ্লাসে হয় তাহলে তো অ্যাকুরিয়ামের ভেতরটা দেখতে অসুবিধা হবে। বাট এই এলজি গুলোই যদি আবার তোমার সাইড গ্লাসে অথবা ব্যাক গ্লাসে যদি গ্রো করে তাহলে কিন্তু তখন এই এলজি গুলো তুমি যদি ক্লিন না করো, পার্টিকুলারলি সাইড গ্লাস এবং হচ্ছে ব্যাক গ্লাস, তখন দেখা যাবে কি এই এলজাল গ্রোথটাই কিন্তু তোমার অ্যাকুরিয়ামের ভিতরে লাইট পেনিট্রেট করতে তোমার ব্যারিয়ার হিসেবে কাজ করবে, বুঝছো? এই জন্য আমরা যেটা করব যে এলজি গ্রো করলে শুধুমাত্র ফ্রন্ট সাইডের যে গ্লাসটা আছে সেইটা ক্লিন করে ফেলবো, যেন অ্যাকুরিয়ামের ভিতরে আমরা দেখতে পারি। আর সাইড এবং ব্যাক গ্লাসের যে এলজি গুলো আছে এগুলো ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আবার অনেক সময় কিন্তু এরকম সবুজ একটা লেয়ার পড়ে গেলে বেশ সুন্দর লাগে দেখতে। এটা ডিপেন্ড করবে যে তোমার অ্যাকুরিয়াম কোথায় আছে, কিভাবে আছে সেটার উপরে। তো ফ্রন্ট সাইডেরটা এটা হার্মফুল, এটাকে ক্লিন করতে হবে। বাট ফর সাম মানে কিছু 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 টাইমে দেখা যায় বা কিছু কিছু সিচুয়েশনে দেখা যায় যে তোমার ব্যাক সাইড এবং সাইড গ্লাসের যে অ্যাকুরিয়াম গুলো আছে এগুলো বেনিফিশিয়াল হয়। আর রক যেটা থাকে অ্যাকুরিয়ামের ভেতরে যে পাথরগুলো থাকে, অনেক সময় দেখা যায় কি এখানে তোমার যদি মস টাইপের এলজি গ্রো করে, কিছু এলজি আছে মস টাইপের এবং কিছু এলজি আছে হচ্ছে ফিলামেন্টাস টাইপের, তাই না? ফিলামেন্টাস অনেক সময় নদীতে দেখবা যে ফিলামেন্টাস লম্বা লম্বা মানুষের দাড়ির মতো তোমার এলজি। তো এগুলো দেখতে খুব আনসাইটলি, দ্যাট মিনস এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, দেখতে কেমনটা যেন মনে হয়। কিন্তু মসি টাইপের যে এলজি গুলো গ্রো করে, মসি টাইপের বলতে অনেকটা তোমার গ্রিন কার্পেটের মতো মনে হয়, বুঝছো? এই ধরনের এলজি গুলো গ্রো করলে তখন আবার সেটা আবার দেখতে আবার সুন্দর লাগে। তো এই ধরনের এলজি গুলো থাকতে পারে। বাট ফিলামেন্টাস এলজি যদি গ্রো করে তখন এটাকে তোমার ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে তোমার পাথরগুলোকে। লাস্ট একটা ভিডিওতে দেখাইছিলাম যে ব্রাশ দিয়ে তোমার স্টোন গুলোকে ক্লিন করে ফেলতেছে। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন টেকনিক্স এবং মেথডস যদি এলজি গ্রো করে গ্লাসে সেটা। রিমুভিং ডাস্ট, যেমন এখন হচ্ছে শীতকাল, ড্রাই সিজন, শীতের সময় দেখবে এখন যদি তোমরা ইয়েতে যাও, চৌরাস্তায় যাও, চৌরাস্তায় গেলে দেখবা কি যে ওখানে এত ধুলো হয়ে গেছে। আবার যদি বর্ষাকালে যাও দেখবা যে এই ধুলোগুলো আর ধুলো নাই, সব কাদা, মানে এত কাদা হয়ে গেছে যে হাঁটা যাচ্ছে না এরকম। তো এইরকম ড্রাই সিজনে প্রচুর পরিমাণে আসলে ধুলোবালি হয় আমাদের ঘর বাড়িতেও, বাইরে রাস্তাঘাটে সবখানে ধুলোটা, হিউমিডিটি কম থাকে তো এই কারণে ধুলো অনেক বেশি হয়। তো বিশেষ করে ড্রাই সিজনের সময় দেখা যায় অ্যাকুরিয়ামের ওপরের দিকে তোমার আমাদের যদি কাভার না থাকে, অ্যাকুরিয়ামের কাভার না থাকলে তখন অনেক সময় দেখা যায় অ্যাকুরিয়ামের ওপরের স্তরে তোমার ধুলোর একটা লেয়ার পড়ে গেছে, বুঝছো? অনেক সময় ওই ঘরের ভিতরে ঘর পরিষ্কার করলেও অনেক সময় দেখা যায় যে তোমার অ্যাকুরিয়ামের উপরে কাভার না থাকলে ডাস্টের একটা লেয়ার পড়ে যায়। তো এই লেয়ারটাকে তোমার হচ্ছে ক্লিন করতে হবে। এই ধরনের লেয়ারগুলো ক্লিন করার একটা পদ্ধতি আছে। এখন উপরে ডাস্ট হয়েছে এটার জন্য তো তুমি পুরো অ্যাকুরিয়াম থেকে পুরো অ্যাকুরিয়াম তো তুমি নতুন করে আবার সেট আপ করতে পারো না, বা নতুন করে পানি ফেলে দিয়ে কাজ করতে পারো না। তো এটা টেকনিকটা হচ্ছে কি যে যদি এমন হয় তাহলে অ্যাবজর্বেন্ট পেপার অথবা নিউজ পেপারও আমরা ব্যবহার করতে পারি। অ্যাবজর্বেন্ট পেপার বলতে এটা আসলে টিস্যু পেপারের কথা বলা হয়েছে। যে কোনো এরকম আমরা নিউজ পেপারের শীট ব্যবহার করতে পারি, বড় বড় নিউজ পেপার কেটে টুকরো করে এই নিউজ পেপারের শীটগুলোকে আমরা যদি পানির ওপরে এভাবে সুন্দর করে বিছায় দিই তাহলে দেখা যাবে কি যে এই নিউজ পেপার অথবা অ্যাবজর্বেন্ট পেপারগুলো কিছুটা পানিও যেমন সোক করে নেবে,
সাথে সাথে তোমার যে ডাস্ট গুলো আছে এই ডাস্ট গুলো কিন্তু পেপারের সাথে লেগে পরে উপরের দিকে উঠে আসবে, বুঝছো? এভাবে এই প্রসিডিউরটা কয়েকবার রিপিটেড করলেই তাহলে দেখা যাবে যে অ্যাকুরিয়ামের উপরের ওয়াটারে যদি কোনো ডাস্টের লেয়ার থেকে থাকে সেটাকে ক্লিন করা সম্ভব। এই যে পয়েন্টটা বললাম এটা তোমরা বুঝতে পারছো, রিমুভিং ডাস্ট? জি স্যার। জি স্যার। মানে আমি তো শুধু বর্ণনা করলাম, তোমাদেরকে দেখানোর তো সুযোগ নাই। তো আমি যে স্যার আমি শুনতে পাইনি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যে কোনো একজন একটু বলো তো আমি কি করতে হবে বলছি, বলো দেখি একজন। কি সবাই চুপ করে আছো কেন? জয় বলো তো একটু। স্যার মানে এই রিমুভিং ডাস্টারটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে শোনোনি সে ভালো করে শোনো। স্যার এই ক্ষেত্রে তো মানে রিমুভিং অনেক সময় ঘর বাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে বিভিন্ন সময় মানে ময়লা উড়ে গিয়েও পড়তে পারে, সেজন্য তো স্যার মানে পুরো একুরিয়ামটা আমরা পরিষ্কার করতে পারি না। তার জন্য স্যার এটা যেহেতু মানে ইয়ের জন্য একুরিয়ামের জন্য ক্ষতিকর, তার কারণে স্যার আমরা পেপার ভিজায় স্যার বারে বারে মানে সকিং করে ওটাকে পরিষ্কার করতে পারি, কিংবা যে কোনো একটা মানে অ্যাবজর্বেন্ট পেপার ইউজ করে ওটা করতে পারি, মানে পানিতে ভিজায় বারবার করে ওটা করতে পারি স্যার, পরিষ্কার করতে পারি। পানিতে ভিজায় কিভাবে? পানিতে ভিজাইলে কি হবে? স্যার মানে এইগুলা ময়লাগুলা বারে বারে স্যার ওইখানে লাগবে পেপারের সাথে, তারপর স্যার উঠাই নিলেই হবে শুধু স্যার। যে বুঝতে পারোনি সে কি এবার বুঝতে পারছো কি প্রসিডিউরের কথা বলা হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আসলেই বুঝতে পারছো? স্যার ও যা বলছে সেটা তো বুঝলামই। আচ্ছা ওকে ঠিক আছে। তারপরে দেখো রিমুভিং সেডিমেন্ট। সেডিমেন্ট বলতে কি আসলে তোমার যে আনইটেন ফুড পার্টিকেলস গুলো থেকে থাকে, অথবা যদি ফিসেস থেকে থাকে, অথবা অন্য কোনো সলিড অবজেক্ট পার্টিকেলস যদি থেকে থাকে, এগুলো অ্যাকোরিয়ামের তলার দিকে আসলে এসে জমা হয়, বুঝছো? ছোট ছোট দানা হিসেবে এসে জমা হয়, বুঝছো? এগুলোই বলতেছে যে সেডিমেন্ট। তো এই সেডিমেন্ট গুলো রিমুভ করতে হবে কিভাবে? তাছাড়া এই সেডিমেন্ট গুলো ভেতরের দিকে থাকলে অনেক সময় এগুলো তোমার ডিকম্পোজিশন হয়ে তোমার অ্যাকুরিয়ামের ওয়াটার কোয়ালিটি নষ্ট করে দেয়, ব্যাড স্মেল আসতে থাকে। তো এগুলো রিমুভ করে ফেলতে হয়। এগুলো রিমুভ করার একটাই ওয়ে হচ্ছে যে তুমি পুরো অ্যাকুরিয়ামটাকে যদি মানে ডিস্টার্ব না করে যদি রিমুভ করতে চাও, একটা ওয়ে হচ্ছে সাইফনিং করা। সাইফনিং, তোমরা সাইফনিং পদ্ধতিটা জানো? সাইফনিং কিভাবে করতে হয়? না স্যার। আচ্ছা, সাইফনিং এর ব্যাপারটা হচ্ছে কি যে তুমি কোনো একটা পাইপের কোনো একটা ট্যাঙ্কের মধ্যে যদি একটা পাইপ দিয়ে দাও এবং অপর অংশ, আমরা অনেক সময় এমন হয় না যে পাইপের অন্য অংশ দিয়ে মুখ দিয়ে টেনে আমরা পানি বের করে ফেলি, তো পানি বের করে তুমি ওই পাইপটাকে ওই অবস্থাতেই যদি রেখে দাও, এয়ার প্রেসারের কারণে কন্টিনিউয়াসলি তোমার ওই ট্যাঙ্ক যতক্ষণ পর্যন্ত না খালি হবে ততক্ষণ পর্যন্ত পানি বের হইতেই থাকবে। আচ্ছা আমি দাঁড়াও এটা তোমাদেরকে দেখাইতে পারি কিনা দেখি, রিমুভিং ডাস্ট এর ভিডিও আছে কিনা একটু চেক করি। তার আগে আরেকটা জিনিস আলোচনা করে নিই, রিমুভিং আনহেলদি প্ল্যান্ট মিডিয়াম। আমরা যে প্ল্যান্ট মিডিয়াম গুলো ব্যবহার করি, অর্থাৎ অ্যাকুরিয়ামের পেছনে, অ্যাকুরিয়ামের বটমে আমরা কিন্তু বিভিন্ন রকমের প্ল্যান্ট মিডিয়াম গুলো ব্যবহার করে থাকি। যেমন তোমার সেরি, তোমার এটা কি বলবো যে ওই যে বিভিন্ন রকমের স্যান্ড, সয়েল, তারপরে বিভিন্ন রকমের ফার্টিলাইজার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ফার্টিলাইজারের লেয়ার। তো এগুলো তো আর সারা বছর ঠিক থাকবে না, একটা সময় গিয়ে দেখা যায় এগুলো ডিসকালার হয়ে গেছে তোমার। তারপরে তোমার কি বলবো যে ব্ল্যাক অথবা তোমার ব্রাউন, অন্য কালার ধারণ করে ফেলছে, হ্যাঁ, দেখতে তোমার তখন অনেক সময় খারাপ লাগে। তো একটা নির্দিষ্ট পর্যায়ে এসে যখন এগুলো তোমার প্ল্যান্ট মিডিয়াম গুলো দেখতে একটু অড লাগে, তখন এগুলোকেও আসলে রিমুভ করার দরকার হয়। এবং এই প্ল্যান্ট মিডিয়ামের সাথে ফুড ফিসেস এগুলোও তোমার হচ্ছে ডিকম্পোজিশন হয়ে প্ল্যান্ট মিডিয়াম গুলোকে আনহেলদি করে ফেলে। তো এগুলোকে, তো প্ল্যান্ট মিডিয়াম রিমুভ করতে গেলে তোমাকে অবশ্যই অ্যাকুরিয়ামকে নতুন করে এগুলো সবকিছু বাইরে ফেলে দিতে হবে। বাইরে ফেলে দিয়ে অর্থাৎ অ্যাকুরিয়ামের ভিতরে পানি ফেলে দিতে হবে, মাছগুলোকে অন্য জায়গায় সরাতে হবে, এবং ভেতরে তোমার যা সেটআপ আছে সম্পূর্ণ সেটআপ তোমার নতুন করে আবার ভালো করে ক্লিন করে, ওয়াশ করে, ড্রাই করে, ডিসইনফেক্ট করে, তারপর তোমার হচ্ছে নতুন করে আবার অ্যাকুরিয়াম সেট করতে হবে প্ল্যান্ট মিডিয়াম যদি রিমুভ করতে চাও।
আচ্ছা আমি দেখি তো তোমাদেরকে হ্যাঁ সম্ভবত আমার কাছে আছে। তোমরা অনেকেই এটা বুঝতে পারতেছিল না। দেখি এটা দেখি, দেখো তো তোমাদের কাছে আসছে ভিডিওটা। জি স্যার। এই যে এখানে যেটা যে ইনস্ট্রুমেন্টটা দেখতেছো, দিস ইজ কল্ড ম্যাগনেটিক স্ক্র্যাপার। তোমাদেরকে এটাই দেখাইছিলাম। দেখো ম্যাগনেটের দুইটা অংশ, এই যে এই সাইডে হচ্ছে হ্যান্ডেল যেটা বাইরে ধরে রাখতে হয়, আর এটার সাথে আরেকটা পিস আছে, এই যে এটা হচ্ছে স্ক্র্যাপার, এই অংশটা থাকে হচ্ছে ভেতরের দিকে। বুঝছো, অনেকটা দেখো রাফ সারফেস আছে যেটা। আর এখানে ওই রেজার ব্লেড স্ক্র্যাপারও এখানে আসলে লাগাই দেওয়া যায়। এখানে একটা রেজার ব্লেড স্ক্র্যাপার থাকলে ম্যাগনেটিক স্ক্র্যাপার এবং রেজার ব্লেড স্ক্র্যাপার দুইটা একই রকম ভাবে কাজ করতে থাকে। এই যে দেখো আমরা একটা অংশ ভিতরে দিয়ে দিলাম অ্যাকুরিয়ামের, আরেকটা অংশ যে বাইরে সেট করে দিলাম। এখন তুমি কিন্তু এই অ্যাকুরিয়ামের গ্লাসটাকে, ফ্রন্ট গ্লাস যেটা আছে সেটাকে খুব সুন্দর নিজের মতো করে এই হ্যান্ডেল ঘুরাবা আর ক্লিন করবা। দেখো ভেতরের অংশটা মুভ করতে থাকবে, অর্থাৎ আলটিমেটলি তোমার এইভাবে তোমার কিন্তু গ্লাস যেটা আছে গ্লাসটা ক্লিন হয়ে যাবে। তোমরা ম্যাগনেটিক স্ক্র্যাপারের কাজটা অনেকেই বুঝতে পারতেছিল না, তাদের জন্য এটা। এখন বোঝা গেছে ম্যাগনেটিক স্ক্র্যাপার? জি স্যার। স্যার রাফ সারফেসটা কি ভিতরে আর যেটা প্লেন সেটা বাহিরেরটা? হ্যাঁ হ্যাঁ, বাইরেরটা। আচ্ছা একটু সেডিমেন্ট কিভাবে ক্লিন করতে হয় দেখো। এই যে সাইফনিং করার জন্য আসলে বিভিন্ন রকম সাইফনিং পাওয়া যায়। এটা তুমি যদি নর্মাল পাইপ ব্যবহার করো তাহলে তোমাকে মুখ দিয়ে টেনে বের করতে হবে, আর অনেক সময় এখানেই হ্যান্ড পাম্প থাকে। হ্যান্ড পাম্প থাকলে আর মুখ দিয়ে তোমার টেনে বের করতে হয় না, ওই হ্যান্ড পাম্পই তোমার একা একাই ট্যাঙ্কের ভেতর থেকে পানি নিয়ে আসে। বুঝছো? আচ্ছা আমি একটু বলে নিই, আমার কি কার্সরটা দেখা যাচ্ছে? তোমরা কি আমার কার্সরটা দেখতে পারো? জি জি স্যার, স্যার। দেখা জি যায়। স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। আমরা নর্মাল যে কোনো পাইপও কিন্তু সাইফনিং এর জন্য ব্যবহার করতে পারি। তো পাইপের একটা অংশ যদি আমরা ভেতরে দেই এবং পাইপের আরেকটা অংশ যদি বাইরে থাকে, এই অংশটায় আমরা নর্মালি করি কি, যখন সাধারণ টিউব ব্যবহার করি সাইফনিং করার জন্য, এই যে টিউবটা, এই টিউবের অন্য আরেকটা অংশে মুখ দিয়ে যদি আমরা পানিটাকে টানতে থাকি তাহলে কিন্তু একটা সময় ট্যাঙ্ক থেকে পানি এই পাইপ দিয়ে বাইরে বের হয়ে আসবে। বুঝছো? এবং পানি যখন বাইরে বের হয়ে আসবে ওই অবস্থাতেই তুমি যদি পাইপটাকে রেখে দাও এইভাবে নিচে করে, তাহলে এই ট্যাঙ্কের পানির উপরে তো তোমার এয়ার প্রেসার আছে, তাই না? এবং এই এয়ার প্রেসারের কারণে এখান থেকে পানি কন্টিনিউয়াসলি তোমার এই পাইপ দিয়ে কিন্তু নিচে পড়তে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে সাইফনিং প্রসিডিউর, যতক্ষণ পর্যন্ত না তোমার ট্যাঙ্ক খালি হয়ে যাবে। এটার জন্য তোমার মোটর লাগবে না, ইলেকট্রিসিটি লাগবে না। এভাবে করে কিন্তু আমরা সাইফনিং করতে পারি। সাইফনিং এর সিস্টেমটা হচ্ছে, যেহেতু পানি যে বাইরে থেকে বের হয়ে যাচ্ছে, তোমার যেখানে সেডিমেন্ট আছে, আনইটেন ফুড পার্টিকেল অথবা ফিসেস অথবা কোনো কিছু আছে, সেখানে এই পাইপটা এইভাবে ধরলেই কিন্তু তোমার এই পানি যেহেতু পাস করতেছে, পানির সাথে সাথে তোমার ময়লাটাও বাইরে বের হয়ে যাবে। আমরা আমাদের ল্যাবগুলোতে যখন হচ্ছে কাজ করি তখন কিন্তু হচ্ছে তোমার ট্যাঙ্ক পরিষ্কার করতে হলে আমরা এইভাবে কিন্তু তোমার ট্যাঙ্কগুলো পরিষ্কার করে ফেলি এবং বেশ ভালো প্রেসার তৈরি হয়। ট্যাঙ্কের ভেতরের ময়লা এগুলো খুব সুন্দর করে বাইরে বের হয়ে আসে। দেখি এই ভিডিওটাতে ভালো বুঝতে পারবা না, এটাতে মোটামুটি বুঝতে পারবা মনে হয়। দেখি। আচ্ছা এই দেখো যে পাইপের কথা বলতেছিলাম, এখানে দেখো, দেখছো এই ট্যাঙ্কের নিচে যে কালো কালো অংশগুলো দেখতেছো, প্রচুর পরিমাণ ডাস্ট পড়ে আছে। দাঁড়াও সাইফনিং করাটা দেখাই।
আমি আসল জায়গাটাই কেটে দিচ্ছি বারবার। আমি মেইন অংশটা মনে হয় কেটে দিচ্ছি। দাঁড়াও। বুঝলাম না সাইফনিং কোথায় আছে সাইফন? আচ্ছা এই যে দেখো পাইপের একটা অংশ, এখানে কিন্তু তোমার বেশ প্রেসার আছে বুঝছো, এই যে নিচে দেখছো, মানে তুমি ময়লার ওখানে ধরবা, ময়লা অটোমেটিক তোমার পাইপের ভেতর দিয়ে বাইরে বের হয়ে যাবে। দেখো তোমরা একটু স্লোলি, তোমাদের ওখানে বোঝা যাচ্ছে কি না? এখানে পাইপটা ছোট তো প্রেসারটা কম। দেখো যেখানে ময়লা আছে সেখানে ধরার সাথেই কিন্তু পাইপের ভেতর দিয়ে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সাইফনিং প্রসিডিউর। আমরা এইভাবে অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্ক ক্লিন করি এবং আমাদের ল্যাবেও আমরা এইভাবে করি। স্যার শুধু ময়লাগুলো কিভাবে উঠতেছে? এটা তুমি প্রেসারের মাধ্যমে ওটা কন্ট্রোল করা যায়। তোমার এই ডাস্ট গুলো তো বেশি হালকা বুঝছো, তোমার স্যান্ড অথবা গ্র্যানিউলস তুমি যেগুলো সেডিমেন্ট হিসেবে ব্যবহার করছো ওগুলো থেকে তো এই ডাস্ট গুলো বেশি হালকা, এই জন্য ময়লাগুলো চলে আসে। তোমরা বুঝতে পারছো এখানে কি করা হচ্ছে? জি স্যার। জি স্যার। সাইফনিং করতে পারবা? জি স্যার। পারবো স্যার। জি স্যার। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। আপনি বললেন যে মুখ দিয়ে টেনে হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে পানি প্রেশার, তো ওটা তো হাত দিয়ে চেপে ধরে ওটা ভিতরে ঢুকাই দিলে স্যার তাহলে তো প্রেশারটা অটোমেটিক্যালি চলে আসে স্যার। এটাও করা যায়। তুমি যদি পুরো পাইপটাই যদি পানির ভেতরে ডুবায় দাও, এটার আলাদা একটা সিস্টেম আছে। তারপর ট্যাঙ্কের ভেতরে পাইপটা পুরো ওয়াটার দিয়ে ফিল করতে হয় বুঝছো। স্যার ফিল হাত করে দিয়ে চেপে ধরে দিলেও তো হয় না স্যার? হাত দিয়ে চেপে ধরেও তুমি যদি পরে একটা অংশ ট্যাঙ্কের ভিতরে এবং আরেকটা অংশ বাইরে ওপেন করে দাও তখনও কাজ করবে। জি স্যার। তো ঠিক আছে, এই ছিল ভিডিও দেখানোর জন্য। অনেক সময় হয় কি ভিডিও দেখলে বোঝা যায়, এমনি মুখে বললে না অনেক কিছুই। আচ্ছা টপিং আপ, এটা কোনো কিছুই না, এটা হচ্ছে তোমার অ্যাকুয়ারিয়ামে পানি কমে গেলে অ্যাকুয়ারিয়ামে পানি তোমার অ্যাড করা। টপ আপ মানে হচ্ছে তোমার কোনো কিছু কমে গেছে সেটাকে ফুলফিল করা, ফিলিং করা। ওই বাংলা লিংকের আই টপ আপ বলে না, আগে ছিল কিন্তু। গ্রামীণ ফোনে বলতে হচ্ছে ফ্লেক্সি লোড, আমরা বলি রিচার্জ। আর বাংলা লিংকে কি বলতো? আই টপ আপ। মনে আছে তোমাদের? জি না স্যার। জি স্যার। এখনো বলে বলে না। তো এই টপ আপ মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার অ্যাকুয়ারিয়ামে যদি পানি কমে যায়, তোমার অ্যাকুয়ারিয়ামে পানি অ্যাড করতে হবে সেটা। ফিশ গ্যাসপিং এট দি সারফেস। ফিশ গ্যাসপিং বলতে আসলে এটাকে অনেক সময় গালপিংও বলা হয়। মানে ওই যে পুকুরের উপরে মাছ উঠে এসে তোমার খাবি খায় না? জি স্যার। হ্যাঁ সেইটা। তো এটার আসলে বিভিন্ন রিজন আছে বুঝছো। অ্যাকুয়ারিয়ামে সাধারণত মাছ যখন খাবি খায় এটার বিভিন্ন কারণ আছে। তো প্রথম কারণ ডেফিনেটলি অক্সিজেন শর্টেজ। অক্সিজেন শর্টেজ হতে পারে কি কি কারণে? ডিউ টু তোমার হাই কার্বন ডাই অক্সাইড
ডেনসিটি, কার্বন ডাই অক্সাইড ডেনসিটি যদি বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে মাছ তোমার খাবি খেতে পারে। এটা তোমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া এবং অক্সিজেন ডিজলভ অক্সিজেনের পরিমাণ অনেক কারণেই কমে যেতে পারে। তো এই ধরনের যদি হয় তাহলে সাথে সাথে তোমাকে যদি ফিশ মাছকে যদি দেখো সারফেসে এসে মাছ খাবি খাচ্ছে তাহলে সাথে সাথে তোমার এয়ারেশনের ব্যবস্থা করতে হবে, এয়ারেটরের ব্যবস্থা করতে হবে। সেকেন্ড আরেকটা রিজন হচ্ছে তোমার মাছ সারফেসে এসে খাবি খেতে পারে ইফ ইউর ফিশ ইজ হাংরি। ক্ষুধার্ত মাছ কিন্তু খাবারের জন্য সারফেসে এসে এইরকম খাবার খুঁজতে থাকে এবং তখন তোমাকে মনে করতে হবে যে মাছগুলো হাংরি এবং মাছকে তোমার খাবার প্রোভাইড করতে হবে, বুঝছো? তো সেই ক্ষেত্রে তখন আবার তোমার হচ্ছে এটা তুমি একটু এক্সপার্টাইজ গ্রো করলে তখন বুঝতে পারবা যে মাছ আসলে কি কারণে সারফেসে এসে খাবি খাচ্ছে। ওর খাবার সময় হলে তখন দেখবে যে খাবার এসে খুঁজতেছে, এটা তুমি বুঝতে পারবা কিছুদিনের মধ্যেই। তো তখন মাছকে খাবার দেয়া। আর আরেকটা রিজন হইতে পারে যে তোমার ওয়াটার পলিউটেড হয়ে গেছে তোমার ডিউ টু তোমার অ্যাকোয়াটিক প্ল্যান্ট ডিকম্পোজিশন। তোমার যদি লাইভ অ্যাকোয়াটিক প্ল্যান্ট থাকে এগুলোর পাতা অথবা অন্য কোনো অংশ এগুলো কিন্তু রেগুলার প্রুনিং করা না হলে এগুলো ডিকম্পোজ হয়, বুঝছো? পচে গিয়ে তখন দেখা যায় অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাহলে ইমিডিয়েটলি তোমাকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে এবং ডেড প্ল্যান্ট যেগুলো আছে বা ডেড পার্ট যেগুলো আছে অ্যাকুরিয়াম প্ল্যান্টের সেই অংশগুলোকে রিমুভ করে ফেলতে হবে, সরাই দিতে হবে। আরেকটা কারণে তোমার ফিশ অক্সিজেন ডিফিসিয়েন্সি হতে পারে, সেটা হচ্ছে ডিউ টু হাই স্টকিং ডেনসিটি। তুমি যদি অনেক বেশি পরিমাণে মাছ স্টক করে ফেলো তখনও মাছ কিন্তু সারফেসে এসে তোমার অক্সিজেনের জন্য গ্যাসপিং করতে পারে। তো সেক্ষেত্রে ইমিডিয়েটলি তোমাকে অক্সিজেন স্টকিং ডেনসিটি এটাকে একটু কমায় নিয়ে আসতে হবে বা মাছের পরিমাণ সংখ্যা কমায় দিতে হবে। আর কিছু মাছ আছে যেগুলো অল টাইমই তোমার সারফেসে এসে এটা তাদের হ্যাবিটই যে তারা সারফেসে এসে খাবি খেতে থাকে। তো এই ধরনের মাছ হলে যেমন গোল্ডফিশেরও অনেক ধরনের এই ধরনের কিছু কিছু গোল্ডফিশ ব্রিড আছে তাদের এই ধরনের বিহেভিয়ার আছে, ওরা সারফেসে এসে সবসময় খাবার খুঁজতে থাকে। তো ওই ধরনের মাছের ক্ষেত্রে তুমি তো এটা যে স্পিসিস ব্যবহার করবা সেটার অ্যাকুরিয়াম বিহেভিয়ার সম্পর্কে তোমার জানা থাকবে। তো নর্মাল বিহেভিয়ারের মধ্যে যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে চিন্তার কোনো কিছু কারণ নাই। আর অন্য যে কারণেই হোক না কেন এটা তোমাকে বুঝে সেই অনুযায়ী প্রিকশনস গুলো নিতে হবে যে কি কারণে মাছ সারফেসে এসে খাবি খাচ্ছে এবং তার প্রিকশনস গুলো কি হবে বা প্রিভেন্টিভ মেজার গুলো কি হবে সেটা। ডিসইনফেক্টিং অ্যাকুরিয়াম। তোমার অ্যাকুরিয়াম অনেক দিন পর্যন্ত ব্যবহার করার পর অথবা কোনো কারণে তোমার অ্যাকুরিয়ামের যদি প্যারাসাইটিক ইনফেকশন বা অন্য প্যাথোজেন ইনফেকশন হয় তখন অ্যাকুরিয়ামটাকে পুরোটাকে ডিসইনফেক্ট করতে হয়, অর্থাৎ জীবাণুমুক্ত করে ফেলতে হয়। তো এটার জন্য যেটা করতে হয় যে এটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তোমার অ্যাকুরিয়ামের যে সেটআপ আছে এই অ্যাকুরিয়াম সেটআপ যেমন আছে ঠিক তেমনই রেখে তুমি পুরো অ্যাকুরিয়ামটাকে ক্লিন করবা। আর একটা হচ্ছে যে পুরো অ্যাকুরিয়ামটাকে একেবারে ঢেলে সাজানো, বুঝছো? তো প্রথমটা তুমি যদি অ্যাকুরিয়ামের সেটআপটাকে ঠিক রেখে তুমি যদি পুরো অ্যাকুরিয়ামকে ডিসইনফেক্ট করতে চাও এটার একটা ওয়ে হচ্ছে যে তোমাকে প্রথমে ওখানে লাইভ অ্যানিমেল যেগুলো আছে তোমার ফিশ স্নেল থাকতে পারে সেগুলোকে সরায় ফেলা এবং তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে হবে। প্রতি গ্যালন ওয়াটারের জন্য তোমার 3 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এই অবস্থাকে তোমাকে অ্যারাউন্ড 3 ঘন্টা পর্যন্ত অ্যাকুরিয়ামটাকে ওইভাবেই রেখে দিতে হবে। অর্থাৎ তোমার অ্যাকুরিয়ামে যে পরিমাণ পানি আছে প্রতি গ্যালনে 3 গ্রাম হিসেবে তুমি ডোজ হিসেব করে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে ততটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি তোমার ট্যাঙ্কের ভেতরে দিয়ে দিবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা দিলে হয় কি তোমার পুরো অ্যাকুরিয়ামটা দেখবে যে বেগুনি কালারের হয়ে গেছে। এটা ওয়াটারে ব্যবহার করলে তোমার বেগুনি কালার ধারণ করে, পার্পল কালার। তো এই অবস্থায় অ্যাকুরিয়ামটাকে 3 ঘন্টা রেখে দিতে হবে। 3 ঘন্টা রেখে দিলে তাহলে পরে দেখবা যে তুমি তোমার ডিসইনফেক্ট হয়ে গেছে এবং তারপর এই ওয়াটারটাকে তোমার ক্লিন করে ফেলতে হবে, বুঝছো? পুরো অ্যাকুরিয়ামটা এই যে সাইফনিং করে বা এইভাবে কিন্তু তুমি অ্যাকুরিয়ামের ভেতরের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত যে পানিগুলো আছে এগুলো বাইরে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আরো 1-2 বার তুমি ক্লিন করো। ক্লিন করে তারপর ওয়াটার যখন ক্লিন হয়ে যাবে তখন আবার তুমি হচ্ছে মাছ এবং সবকিছু তুমি দিয়ে দিতে পারো। ওইটা কি কারণে যে তোমার নতুন করে অ্যাকুরিয়াম সেট করা সবকিছু বাইরে বের করে ক্লিন করাটা এটা অনেক সময় হয় কি অনেক লেবারিয়াস হয়ে যায়, অনেক
অনেক কঠিন কাজ, নতুন করে অনেক সময় লাগে। তো তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এইভাবে ক্লিন করো, খুব ইজিলি ক্লিন করা যায়। আমরা কিন্তু পুকুরে মাছ ছাড়ার আগেও এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মাছকে ক্লিন করে তারপর হচ্ছে পুকুরে অথবা অ্যাকুরিয়ামে মাছ ছেড়ে থাকি। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি অ্যাকুরিয়ামের সবকিছু বাইরে বের করে ফেলবা একেবারে। অ্যাকুরিয়ামের তোমার সেডিমেন্ট যেগুলো আছে সেগুলো, প্ল্যান্টিং মিডিয়া যেগুলো আছে সেগুলো, স্টোন, তোমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট যদি থেকে থাকে সেগুলো, মাছ সব বের করে তোমার পুরো অ্যাকুরিয়ামকে খুব ভালোভাবে ধুয়ে মুছে একেবারে ঘষে ঘষে ক্লিন করে, লবণ দিয়ে ক্লিন করতে পারো বা অন্য জার্মিসিডাল দিয়ে ক্লিন করতে পারো। ক্লিন করে তারপর আবার নতুন করে ওই শুরু থেকে যেভাবে অ্যাকুরিয়াম সেট করছো আবার নতুন করে সুন্দর করে অ্যাকুরিয়ামের ভিতরে সবকিছু সাজায় তারপর পানি দিয়ে সেট করা। তবে জার্মিসিডাল হিসেবে ব্যবহার সব থেকে বেস্ট হচ্ছে 70% অ্যালকোহল। 70% অ্যালকোহল অর্থাৎ আমরা যে তোমার এই যে এখন বুঝবা তোমরা আরো ভালো, আমরা যে এই যে হ্যান্ড স্যানিটাইজার গুলো ব্যবহার করি এগুলো সবগুলোই কিন্তু 70% অ্যালকোহল, বুঝছো? তো 70% অ্যালকোহল তোমার অ্যাকুরিয়াম ডিসইনফেক্ট করার জন্য সব থেকে বেস্ট। এটার কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে যে ইটস ইজিলি ইভাপোরেটস। এখানে লেখা আছে দেখো, যে আমরা এই যে হাতে দিই, হাতে দিয়ে হাত ক্লিন করলাম, ক্লিন করার সাথে সাথে কিন্তু হাতের উপর থেকে সবকিছু উড়ে চলে যায়, তাই না? ইভাপোরেশন হয়ে চলে যায়। তো এই জন্য 70% অ্যালকোহল দিয়ে আমরা ক্লিন করতে পারি। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে তোমাদের ডিসইনফেকশনের জন্য। গ্রিন ওয়াটার, ছবিতে দেখো, যে ছবিটা দেখতেছো, অনেক সময় হয় কি অ্যাকুরিয়ামের পানি এরকম একবারে সবুজ হয়ে যায়। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে যখন অ্যাকুরিয়ামটাকে তোমার কোনো লাইট সোর্সের কাছে রাখা হয়। এমন হতে পারে যে আমরা অ্যাকুরিয়ামটাকে জানলার কাছে রাখছি, জানলার কাছে রাখলে সরাসরি তোমার লাইট পাস করে, তো আর লাইট বেশি থাকলেই সেখানে দেখা যায় প্ল্যাঙ্কটন অনেক বেশি পরিমাণে গ্রো করে। তো এই জন্য এইটাকে বন্ধ করার জন্য অনেক সময় করা হয় কি, অ্যাকুরিয়ামের পেছনের দিকে তোমার বিভিন্ন রকমের স্টিকার পাওয়া যায়। তো পিছনের দিকে স্টিকার লাগায় দেওয়া হয় যেন অ্যাকুরিয়ামের ভেতরে তোমার সানলাইট সরাসরি প্রবেশ করতে না পারে। অথবা আমরা ওই যে দেখলাম তোমার স্লাইড সল্টি ওয়াটার ব্যবহার করতে পারি। প্রতি 10 লিটার পানিতে 1 লিটার টেবিল চামচ পানি লবণ ব্যবহার করলে তখনও দেখা যায় যে কিছুটা কমে যায়। তবে অনেক সময় দেখা যায় কি, যে এত বেশি পরিমাণে পানি সবুজ হয়ে গেছে যে স্লাইটলি যখন গ্রিন হয়ে যায় তখন পার্শিয়াল ওয়াটার এক্সচেঞ্জ করলেও এই প্রবলেমটা নর্মালি সাধারণত ডেইলি আমরা যদি ওয়াটার এক্সচেঞ্জ করি 10-20% পর্যন্ত, তাহলে ওয়াটার এত গ্রিন হওয়ার সুযোগ পায় না। অনেক সময় ওয়াটার এত বেশি গ্রিন হয়ে যায় এবং তোমার এই ভেতরে যে প্ল্যাঙ্কটন গুলো আছে এগুলোরও তো তোমার একটা ফেজ আছে, তাই না? প্রথমে এদের একটা লাইফ এক্সপেক্টেন্সি আছে, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এরা গ্রো করার পরে মারা যায় এবং এগুলো কিন্তু অ্যাকুরিয়ামের ভেতরেই তখন ডিকম্পোজ হয়। ডিকম্পোজের কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে ভেতরের দিকে তোমার একেবারে খুব বাজে গন্ধ তৈরি হয়, বুঝছো? এবং তোমার ব্যাড স্মেল আসতে থাকে, তারপরে পানি একদম ঘোলা হয়ে গেছে, কিছুই দেখা যায় না। এইরকম অবস্থা তৈরি হলে কিন্তু তোমার মাছ খুব তাড়াতাড়ি মারা যাবে। এই জন্য এই অবস্থা হলে খুব তাড়াতাড়ি একেবারে তোমার ফুল অ্যাকুরিয়ামের ওয়াটারটাকে চেঞ্জ করা এবং নতুন করে আবার অ্যাকুরিয়ামে ওয়াটার প্রোভাইড করা, এইভাবে করা যেতে পারে। তো ঠিক আছে, এছাড়াও আমরা তো অনেকগুলো প্রবলেম এখানে পড়লাম, প্রায় 12-15টার মতো প্রবলেম, এবং কিভাবে এগুলোর সলিউশন করা যায় এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের কিন্তু এই যে দেখো লিস্টটা, এই সব নিয়ে কিছু নিয়েই আমাদের মেইনটেনেন্স অফ অ্যাকুরিয়াম এই চ্যাপ্টারটা। তো এটা হচ্ছে কি, ওই যে গতদিন তোমাদেরকে উদাহরণ দিছিলাম যে পড়ে একটা জিনিস আর সরাসরি তুমি হাতে কলমে করার পরে, প্র্যাকটিক্যালি করার পরে তোমার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আলাদা জিনিস। মেইনটেনেন্সের এই জিনিসগুলো আসলে পরে হয় না, মেইনটেনেন্স এগুলো সরাসরি তোমার যদি অ্যাকুরিয়াম থাকলে তুমি দেখবা যে অ্যাকুরিয়াম মেইনটেইন করতে গিয়ে তুমি নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করবা, নতুন নতুন প্রবলেম হবে, নতুন নতুন প্রবলেমের সলিউশন শিখবা, তাই না? এই জন্য অ্যাকুরিয়াম থাকলে তখন তুমি অনেক কিছু আরো ভালোভাবে জানতে এবং বুঝতে পারবা যে আরো এই প্রবলেমগুলোর বাইরেও আরো কি কি প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হয়। তো এটাই ছিল আমাদের এই চ্যাপ্টার অ্যাকুরিয়াম মেইনটেনেন্স। অ্যাকুরিয়াম মেইনটেনেন্স নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের কারো? এই কথা বলো সবাই, তোমরা যে থাকো কি থাকো না তাই বুঝি না। ফার্স্ট ইয়ারে সেদিন ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে স্যার হঠাৎ র্যান্ডমলি একজনকে প্রশ্ন জিজ্ঞেস করলাম, একটু 1 মিনিট দাঁড়াও।
সে নাই নাই নাই, ডাকতেছি অনেকক্ষণ থেকে, সে নাই। সে অনেকক্ষণ পরে আসছে, এসে বলতেছে জি স্যার। কোথায় ছিলা তুমি এতক্ষণ? বলতেছে বাথরুমে গেছিলাম। সে যে আসলে কোথায় গেছিল আল্লাহ জানে। তোমরাও এরকম করো নাকি? লগ ইন না করে স্যার, রেখে বাথরুমে চলে গেছো না? আচ্ছা, কে যেন কি বলতেছিলাম? স্যার গ্রিন ওয়াটার যখন পড়াচ্ছিলেন তখন আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তুমি তুমি কি বারবার ডিসকানেক্ট হয়ে যাও? স্যার আমার একটু নেটে প্রবলেম করছে আজকে অনেকবার ডিসকানেক্ট হয়ে গেছি। এই গ্রিন ওয়াটার সম্পর্কে একজন বলো তো। কে বলবা? আমি খুব কঠিন কোনো কথাবার্তা বলিনি তো গ্রিন ওয়াটারে, যে কোনো একজন বলো। স্যার অ্যাকুরিয়ামটা যদি কোনো জানালার পাশে হয় বা কোনো ওয়েতে যদি মানে অ্যাকুরিয়ামে রোদ পড়ে, তাহলে দেখা যায় যে ওখানে প্ল্যান্টগুলো অনেক বেশি গ্রো করে। আর প্ল্যান্ট তাড়াতাড়ি গ্রো করলে হচ্ছে প্ল্যান্ট বলতে প্ল্যাংটন, হ্যাঁ হ্যাঁ প্ল্যান্ট না, প্ল্যাংটন। প্ল্যাঙ্কটন হচ্ছে অনেক বেশি গ্রো করার কারণে অ্যাকুরিয়ামটা ময়লা হয়ে যায়। সো এই অ্যাকুরিয়ামটা গ্রিন হয় তখন। এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে লাইট থেকে দূরে রাখতে হবে, আর অ্যাকুরিয়ামের পিছনের স্পেসে স্টিকার দিতে হবে, স্টিকার টাইপের কিছু, যাতে মানে লাইটটা বেশি না পড়ে ভিতরে। আচ্ছা, আর স্যার স্লাইট সল্ট ওয়াটারও ইউজ করা যেতে পারে। আর কি করা যেতে পারে? পুরো ট্যাঙ্ক ক্লিন আর করা বেশি অ্যালজিজন মিলে পানি চেঞ্জ করতে তোমার হবে। পার্শিয়াল ওয়াটার এক্সচেঞ্জ করা যেতে পারে। আর যদি সিচুয়েশন অনেক সিভিয়ার হয়ে যায়, অর্থাৎ ওয়াটার থেকে যদি ব্যাড স্মেল আসতে শুরু করে এন্ড কমপ্লিটলি আনক্লিন হয়ে যায়, তখন হচ্ছে বেটার পুরো অ্যাকুরিয়ামের ওয়াটারটাকে তোমার এক্সচেঞ্জ করে ফেলা। ঠিক আছে, বুঝতে পারছো? প্রশ্ন জিজ্ঞাসা করছিল কে যেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, এটা মোটামুটি শেষ। শীটটা দিয়ে দিবেন আজকে। হ্যাঁ হ্যাঁ, শীট টিট দিয়ে দিব সব। স্যার শীট দিতেই আগের মনে ক্লাসের থাকে যে না। লেকচার শিটটা ছিল ওটাকে দিবেন না? আগের ক্লাস কোনটা যেন ছিল? সিলেকশন অফ ফিশ। জি স্যার। ওইটাও দেইনি না? আচ্ছা, আমি এগুলো দিয়ে দিব। ফার্স্ট ইয়ারের শীট গুলো দিয়ে দেইনি, ওরা সময়ই পাই না, বুঝছো? মাথা খারাপ করে ফেলতেছে ওরা, ওদেরও শীট গুলো দিতে হবে। আচ্ছা দাঁড়াও তো, আমি একটু নোট নিয়ে রাখি। শীট তোমাদের হচ্ছে মেইনটেনেন্স আর ফিশ সিলেকশন। এই তোমাদের ক্লাস এই টার্ম কয় তারিখ পর্যন্ত চলবে? বলো, কয় তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস চলবে? স্যার মনে নাই। ফেব্রুয়ারি পর্যন্ত? ফেব্রুয়ারির অর্ধেক মাঝামাঝি পর্যন্ত মনে হয় না? জি স্যার, ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, আমার তো এখনো অনেকগুলো চ্যাপ্টার পড়ানো বাকি। আচ্ছা, তোমাদের তো প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হবে। আমি ম্যাডামকে একদিন বলি তোমাদের একটা ক্লাস নিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার ব্যাপারে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিক। তোমাদের এরপরে ক্লাস আছে? জি স্যার। কয়টার সময়? 12:10। স্যার 12টা 10-এ। আমি নতুন আরেকটা চ্যাপ্টার আমাদের শুরু করা দরকার। আচ্ছা, তোমরা কি লাইভ ফুড কালচার পড়ছো? না না স্যার। স্যার। না স্যার। তোমরা এই জিনিসটা লাইভ ফুড কালচারও পড়বা, বাট অ্যাকুরিয়াম মেইনটেনেন্সও আমাদের এই জিনিসটা
আচ্ছা, আমি তাহলে যেহেতু এটা তোমরা এখনো লাইভ ফুড কালচার হয়নি, আমার স্লাইড আসছে তোমাদের কাছে? জি জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা এখন পর্যন্ত পড়ছি অ্যাকুরিয়ামের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তারপরে অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজ, অ্যাকুরিয়াম প্রিপারেশনটা ম্যাডাম পড়াবেন তোমাদের, অ্যাকুরিয়ামের ফিশ সিলেকশন কিভাবে করতে হয়, বিভিন্ন রকম ফিশের অ্যাকুরিয়াম বিহেভিয়ার, তারপরে হচ্ছে অ্যাকুরিয়ামের বিভিন্ন রকম প্রবলেম এবং তাদের সলিউশন, অ্যাকুরিয়াম মেইনটেনেন্স। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হচ্ছে কি, খাবার তো দরকার, তাই না? সবকিছু সেট আপ করা হয়ে গেছে, অ্যাকুরিয়ামের প্রবলেম হচ্ছে, সলিউশন করতেছো, এখন তো অ্যাকুরিয়ামে মাছে খাবার দিতে হবে, ফুড অ্যান্ড ফিডিং। এটা হচ্ছে অ্যাকুরিয়ামের কি কি ধরনের মাছের খাবার আছে, মাছের খাবার কত রকমের মাছের খাবার আছে, এই খাবারগুলোকে কিভাবে তুমি রিচ করতে পারবা, কোথায় থেকে এই খাবারগুলো পাবা, খাবারগুলো সম্পর্কে আমরা এখন মানে ডিটেলস আলোচনা করব, কত রকমের খাবার আছে এবং এই খাবারগুলোকে কোথায় পাওয়া যায় বা কিভাবে এই খাবারগুলো তৈরি করা যায়, কিভাবে এই খাবারগুলো প্রসেস করতে হবে মাছকে খাওয়ানোর জন্য, সেই সম্পর্কে আমরা জানবো ফুড অ্যান্ড ফিডিং চ্যাপ্টারে। দেখো, অ্যাকুরিয়ামের মাছের যতগুলো খাবার আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাইভ ফুড আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুড। আর্টিফিশিয়াল ফুড না, আর্টিফিশিয়ালি এটা যেটা তৈরি করা হয় এটা অ্যাকচুয়ালি ফিড বলবো আমরা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ফিড বা কমার্শিয়াল ফিড। আর্টিফিশিয়াল ফিড এই শব্দটা এখন আর ব্যবহার হয় না, বুঝছো? কারণ ফিড কখনো আর্টিফিশিয়াল হইতে পারে না। ফিড ফর্মুলেট করা হইতে পারে, ফিড প্রসেসড হইতে পারে, কিন্তু আর্টিফিশিয়ালি কি ফিড তৈরি করা যায়? না স্যার। না এই স্যার। জন্য এই টার্মটা কিন্তু এখন আর ব্যবহার হয় না, বুঝছো? আর্টিফিশিয়াল ফিডের এটা থেকে সব থেকে বেশি যেটা ব্যবহার হয় কমার্শিয়াল ফিড অথবা ফর্মুলেটেড ফিড অথবা প্রসেসড ফিড, এগুলো ব্যবহার হয়। আর লাইভ ফুড, লাইভ ফুড বলতে কোনগুলো? বিভিন্ন রকমের লাইভ ফুড আছে, যেমন ক্রাস্টেশিয়ান গ্রুপের মধ্যে আছে তোমার ব্রাইন শ্রিম, যেটাকে আমরা আর্টেমিয়া বলি, ড্যাফনিয়া, সাইক্লোপস, বিভিন্ন রকমের ওয়ার্ম আছে, আর্থওয়ার্ম, টিউবিফ্যাক্স, এগুলো। তারপরে বিভিন্ন রকমের ইনসেক্ট লার্ভা, যেমন লার্ভা অফ ড্রোসোফিলা, মসকিটো লার্ভা, এটাও কিন্তু মাছ খাবার হিসেবে ব্যবহার করে, কাইরোনোমিড লার্ভা। তো এই যে বিভিন্ন রকম লার্ভা, বিভিন্ন রকমের ওয়ার্ম, বিভিন্ন রকমের ইনসেক্ট, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো কোনটা কোনটা মাছের অর্নামেন্টাল ফিশের খাবারের জন্য ভালো ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, এগুলো নিউট্রিশনাল ভ্যালু কি, তারপরে আর্টিফিশিয়াল ফিড কি কি আছে, এগুলো ডিটেইলস আমরা আমাদের এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। হ্যাঁ, লাইভ ফুড সম্পর্কে তোমাদের ধারণা আছে? লাইভ ফুড কোনটা আর আর্টিফিশিয়াল ফিড কোনটা বলো তো? স্যার লাইভ ফুড যেগুলো জীবন আছে সেগুলো, আর আর্টিফিশিয়াল ফুড হচ্ছে বা ফর্মুলেটেড ফুড যেগুলো তৈরি করা হয়। আর একটু পরিষ্কার করে কেউ বলতে পারবা? স্যার আর্টিফিশিয়াল ফুড হচ্ছে যেগুলো জীবন আছে, আর হচ্ছে আর্টিফিশিয়াল ফুড যেগুলো মানে মৃত, মানে মরা কিছু দিয়ে আর কি প্রসেস করে বানানো হয়। তুমি মানে বললা বিভিন্ন আর্টিফিশিয়াল। লাইভ ফুড বলতে বোঝা যায় যেগুলো স্যার ন্যাচারাল, মানে নেচার থেকে পাওয়া যায়, আর আর্টিফিশিয়াল হচ্ছে যেগুলো মানে কেমিক্যালি প্রসেসড করা হয়, মানে আচ্ছা, মানুষের দ্বারা তৈরি করা হয়। ওকে, একটা হচ্ছে তোমার আনপ্রসেসড আর একটা হচ্ছে প্রসেসড, বুঝছো? একটা হচ্ছে র আর একটা হচ্ছে প্রসেসড, খুব সিম্পলি আমি যদি বলি, তাই না? তুমি যখন প্রসেস, লাইভ কোনটা? লাইভ ফুড মানে তুমি অ্যাজ ইট ইজ, যেটা তুমি নেচারে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তুমি সেটাকে নিয়ে এসে মাছকে খাওয়াইলে, এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। আর যখন তুমি প্রসেস করবা তখনই কিন্তু এটার কিছুটা কেমিক্যালি, তোমার কিছুটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি আন্ডার কথা বলি, ডিম, তো সরাসরি তুমি যদি আন্ডা খাও তাহলে এটা হচ্ছে লাইভ লাইভ ফুড কাইন্ড অফ, তাই না? এবং এটাকে যদি তুমি ভেজে খাও তখন কি, এটা কেমিক্যাল নেচারটাকে টেম্পারেচারের কারণে তোমার ইয়ে হয়ে গেল, তাই না, চেঞ্জ হয়ে গেল। তো প্রসেস, তুমি প্রসেসিং করে তারপর এটাকে খাচ্ছ। এটা অরিজিনাল কেমিক্যাল নেচার যেভাবে ছিল, কিন্তু প্রসেসিং করার পরে কিন্তু অরিজিনাল সেটা নাই। আমি যে এক্সাম্পল দিলাম, বুঝাই বললাম, এটা কি ঠিক আছে মোটামুটি? জি স্যার। তাহলে একটা হচ্ছে র আর একটা হচ্ছে প্রসেস, এটাই আসলে বেসিক পার্থক্য। এখন দেখো আর্টেমিয়া, আমরা এই যে বিভিন্ন রকমের লাইভ ফুড গুলো যেগুলো আছে, আমরা প্রথমে লাইভ ফুড গুলো সম্পর্কে জানবো, তারপরে আর্টিফিশিয়াল ফিড গুলো সম্পর্কে জানবো। লাইভ ফিড গুলোর মধ্যে আমাদের প্রথমে ক্রাস্টেশিয়ানের মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রাইন শ্রিম।
ব্রাইন শ্রিম যেটা, এটা তোমার হচ্ছে আর্টেমিয়া। আর্টেমিয়ার নাম শুনছো তো তোমরা আগে, তাই না? স্যার কি বললেন বুঝিনি। আর্টেমিয়া, এই প্রাণীটার সাথে তোমাদের পরিচয় আছে কিনা? আর্টেমিয়া, না স্যার। এই কেন আর্টেমিয়ার নাম শুনোনি তোমরা? নাম শুনছি স্যার। আর শুধু আর্টেমিয়া, নামই শুনেছি। আর্টেমিয়া আসলে কি বলো তো? শ্রিম জাতীয় কিছু একটা স্যার। স্যার লবণাক্ত পানিতে এই শিম পাওয়া যায় এরকম? স্যার আর্টেমিয়া, প্লাঙ্কটন টাইপের। আর্টেমিয়া, হ্যাঁ এইবার কাছাকাছি গেছে উত্তর। আর্টেমিয়া হচ্ছে এক ধরনের জুপ্ল্যাঙ্কটন, ঠিক আছে? জুপ্ল্যাঙ্কটন তো তোমার বিভিন্ন গ্রুপের আছে, এরা হচ্ছে ক্রাস্টেসিয়ান শ্রেণীভুক্ত। ক্রাস্টেসিয়ান শ্রেণীভুক্ত, ওই যে চিংড়ির মতো বললা না, মানে চিংড়ির গঠন যেমন এদেরও গঠন তেমন, বাট দে আর মাইক্রোস্কোপিক। খালি চোখেও দেখা যায় কিন্তু খুব ছোট ছোট, বুঝছো? এবং এগুলো প্রচুর পরিমাণ লবণাক্ততায় জন্মায়, তো এই জন্য এদেরকে তোমার ব্রাইন শ্রিম্পও বলা হয়। অর্থাৎ অনেক বেশি পরিমাণে লবণাক্ততাও এরা সহ্য করতে পারে, মোর দেন। ব্রাইন কোনটাকে বলা হয় যেটার স্যালিনিটি হচ্ছে 50 পিপিটির উপরে, তাই না? সাগরের পানির পিপিটি কত? 35 থেকে 40। 35, এটা হচ্ছে সি ওয়াটার। এবং 35 মানে সাগরের পানির থেকেও লবণাক্ততা যখন অনেক বেশি হয়, ঘন হয়, তখন সেটাকে আমরা বলি ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ, তাই না? এটা ব্রাইন। তার মানে হেভি স্যালাইন ওয়াটার পর্যন্ত এরা সার্ভাইভ করতে পারে। দ্যাটস হোয়াই দিস অর্গানিজম ইজ নন অ্যাজ আর্টেমিয়া অর ব্রাইন শ্রিম। হ্যাঁ, ব্রাইন শ্রিম। তো এরা নরমাল অবস্থায় কিন্তু তোমার এইরকম তোমার মুভ করতে থাকে। এখানে তোমরা যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে অ্যাডাল্ট ব্রাইন শ্রিম্পের, আর এইখানে যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে বেবি ব্রাইন শ্রিম্প, আর কি নকলি জাস্ট মাত্র হ্যাচ করে বের হয়েছে এটা। স্যার তো ভালোভাবে শোনা যাচ্ছে না, অনেক স্যার আস্তে সাউন্ড শোনা খুব যাচ্ছে। কম হচ্ছে স্যার। আমার কি নেটের সমস্যা না কোথায় সমস্যা না স্যার, হচ্ছে? নেটের সমস্যা না স্যার, সাউন্ড কম হচ্ছে স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ভালোভাবে? এখন আমি না আমার স্যার। হেডফোন একেবারে মুখের কাছে নিয়ে কথা বলতেছি, এখনো শোনা যায় না? এখন যাচ্ছে স্যার। আমি তো স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার, তোমরা আমি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি আচ্ছা, স্যার। যাচ্ছে স্যার। এই স্যার এতক্ষণ শুনি নাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো এতক্ষণ বলনি কেন যে স্যার শুনতে পাচ্ছি না ভালোভাবে? স্যার স্পিকারটা কাজ করতেছিল না। আচ্ছা, এখন দেখো এই আর্টেমিয়াটাকে না বাজারে, এটা তো নরমালি কিন্তু তোমার হচ্ছে সল্ট ওয়াটারের একটা জুপ্ল্যাঙ্কটন। এটা ফ্রেশ ওয়াটারের কিছু স্পিসিস আছে কিনা আই এম নট শিওর, আমি জানি না। না জেনে তোমাদেরকে তথ্য দিতে চাই না, বাট এটা মেইনলি আমি যে স্পিসিস নিয়ে কথা বলতেছি এটা সল্ট ওয়াটারেই আসলে পাওয়া যায়, সল্ট ওয়াটারের জুপ্ল্যাঙ্কটন। তো এটা আমরা যদি বাজারে কিনতে চাই তাহলে এটার সিস্ট পাওয়া যায়। এরা সাধারণত হয় কি যে যখন ফেভারেবল এনভায়রনমেন্ট থাকে, ফেভারেবল এনভায়রনমেন্টে তো এরা লাইভ অবস্থায় থাকে, এবং অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনে তোমার এরা আর এইভাবে লাইভ অবস্থায় থাকে না, তখন এরা ডরমেন্ট সিস্ট ফর্ম করে, বুঝছো? এদের ডিমগুলো যেগুলো থাকে এগুলো সিস্ট ফর্ম করে। এই সিস্ট আবার যখন হচ্ছে তোমার সুইটেবল এনভায়রনমেন্ট পায় স্যার তখন আবার, হ্যাঁ বলো। সিস্ট কখন হয় বললেন? সিস্টটা সম্পর্কে আমি তোমাকে বলি, আমি এটা একটু ডিটেলস বলি, নাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। বাজারে নরমালি এই আর্টেমিয়াকে সিস্ট হিসেবে পাওয়া যায়, বুঝছো? তুমি যদি এখন চাও যে তোমার অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো আছে সেগুলোকে তুমি আর্টেমিয়া খাওয়াবা, বাজারে কিন্তু সরাসরি তুমি এইভাবে লাইভ আর্টেমিয়া কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাবা না, তোমাকে সিস্ট হিসেবে পাবা। এবং এই সিস্ট গুলো দেখতে কি রকম, ছোট ছোট কাঠের গুঁড়ো, দেখছো যে অনেক সময় ঘুন পোকা ধরে না কাঠের মধ্যে, জি জি স্যার। স্যার। কাঠের মধ্যে ঘুনে পোকা ধরলে ছোট 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 কাঠের গুঁড়ো তৈরি হয় না, মানে একবারে মিহিটা না, পাউডারটা না। আরেকটা আছে না, ঘুনে পোকা ধরলে ছোট ছোট দানাদার তোমার ঘুনের জি স্যার। খাওয়া অংশ তৈরি হয়। জি স্যার, ঘুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই রকম দেখতে অনেকটা সিস্ট গুলো। তো নর্মাল অবস্থায় আর্টেমিয়া তোমার বেশ ফেভারেবল কন্ডিশনিং যখন থাকে তখন এরা তোমার নর্মালি ডিম পারে, এবং সেই ডিমগুলোকে একটা, এখানে কিছু তোমাদের ওই সম্পর্কে বর্ণনাও দেওয়া আছে, দেখো লো স্যালাইন ওয়াটার এবং যখন অপটিমাম ফুড থাকে তখন ফার্টিলাইজ ফিমেল একটা সুইমিং নপলি তোমার 75টা পার ডে, তোমার 75টা করে একটা অ্যাডাল্ট আর্টেমিয়া 75টা পর্যন্ত নপলি রিলিজ করতে পারে, বুঝছো? 75টা পর্যন্ত।
কিন্তু যখন অ্যাডভার্স এনভায়রনমেন্ট কন্ডিশন থাকে, অর্থাৎ যখন স্যালিনিটি মোর দ্যান 70 ppb এবং ক্রনিক ফুড শর্টেজ, অর্থাৎ অনেকদিন পর্যন্ত তারা খাবার পাচ্ছে না, বা যে ওয়াটার এরিয়াতে আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, or there is oxygen stress less than 2 মিলিগ্রাম পার লিটার, 2 মিলিগ্রাম পার লিটারের নিচে অক্সিজেন, তখন এরা করে কি, সরাসরি আর নপলি প্রডিউস করে না, বুঝছো? নপলি প্রডিউস না করে এদের ওই নপলি প্রডিউস করার থেকে এরা তখন সিস্ট ফর্ম করে। সিস্ট মানে কি তোমরা জানো? সিস্ট কি জিনিস? স্যার আমি যতটা জানি যে চারদিকে একটা পুরো আবরণ সৃষ্টি করে নিশ্চল অবস্থায় থাকে। এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেক প্যাথোজেনের মধ্যেও কিন্তু এটা দেখা যায়। হ্যাঁ স্যার। যখন যখন তারা সুইটেবল এনভায়রনমেন্ট পায় না নিজেদেরকে প্রোটেকশন করার জন্য, তখন চারপাশে একটা আবরণ তৈরি করে নিজেরা ডরমেন্ট অবস্থায় থাকে, তাই না? এবং পরবর্তীতে যখন আবার সুইটেবল এনভায়রনমেন্ট পায় তখন এরা সিস্ট থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক আর্টেমিয়ার ক্ষেত্রেও তাই হয়, যে যখন এই যে অ্যাডভার্স এনভায়রনমেন্ট কন্ডিশন তৈরি হয়, দ্যাট মিনস স্যালিনিটি মোর দ্যান 70 ppb, ক্রনিক ফুড শর্টেজ এন্ড সাইক্লিক অক্সিজেন স্ট্রেস, তখন তারা সিস্ট ফর্ম করে, বুঝছো? এই সিস্ট গুলোকেই তখন আবার হচ্ছে প্যাকেটেড ফর্মে স্টোর করে এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এবং এগুলোর দাম অনেক বেশি, বুঝছো? অনেক দামে পাওয়া যায়। এই সিস্ট গুলোকে তোমার কিন্তু তুমি যদি খুব সুন্দরভাবে বাজারে যে সিস্ট গুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে আমরা যদি রেফ্রিজারেটেড অবস্থায় এবং তোমার লো টেম্পারেচারে কোনো বাতাস ছাড়া অনেক দিন পর্যন্ত এগুলোকে স্টোর করে রাখা যায়, বুঝছো? তো এবং প্রয়োজন মতো তখন এই সিস্ট গুলোকে তোমার ব্যবহার করা যায়। এগুলো জেনারেল ডিসকাশন গুলো, এগুলো তোমরা একটু পড়বা। এই যে এখানে দেখো, এই যে ছোট ছোট দানা অংশগুলো দেখতেছো না, আর্টিমিয়া এইভাবে ছোট ক্যানের ভেতরে পাওয়া যায়, বুঝছো? এইভাবে ক্যান তৈরি করে তোমার মাছের জন্য আর্টিমিয়া এইভাবে বাজারে কিনতে পাওয়া যায়। এবং এটা দেখো, এই যে 450 গ্রাম, এটা 450 গ্রামের দাম প্রায় তোমার হচ্ছে আমার ঠিক এক্স্যাক্টলি দামটা মনে নাই, আমরা এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি, তো তোমাদের ল্যাব খোলা থাকলে দেখাইতে পারতাম। তো এই যে দেখো, এগুলো হচ্ছে আর্টেমিয়ার সিস্ট। আচ্ছা, এই সিস্ট গুলোকে যেটা করা হয়, প্রথমে ডিক্যাপসুলেশন করা হয়, আবার হ্যাচিং করা হয়। দুইটা জিনিস, একটা হচ্ছে আর্টেমিয়া ডিক্যাপসুলেশন, আর একটা হচ্ছে হ্যাচিং। আমার মনে হয় একটু সময় নিয়ে তোমাদের এগুলো পড়াইতে হবে, না হলে তোমরা বুঝতে পারবা না। হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম? যে আর্টেমিয়া কি, আর্টেমিয়া সিস্ট কখন তৈরি করে, তাই না? জি স্যার। হ্যাঁ, এবং বাজারে আর্টেমিয়া আমরা আসলে সিস্ট আকারেই বাজারে আর্টেমিয়া কিনতে পাওয়া যায়, তাই না? যে এরকম বাজারে ক্যান হিসেবে সিস্ট কিনতে পাওয়া যায়। এখন আমি কি পড়াচ্ছি, যে অর্নামেন্টাল ফিশ কালচারে এই আর্টেমিয়াকে তুমি তোমার অ্যাকুরিয়ামের মাছের খাবার হিসেবে ব্যবহার করবে, তাই না? তুমি বাজার থেকে সিস্ট কিনে নিয়ে আসছো, এখন এই সিস্টটাকে তুমি কিভাবে খাবার হিসেবে ব্যবহার করতে পারো, আমার টার্গেট তো সেইটা, নাকি? জি স্যার। আমার বাকিরা সবাই আছো আমার, নাকি আবার শোনা যায় না? স্যার মাঝে মাঝে স্যার শোনা যায়, মাঝে মাঝে স্যার। স্যার অ্যাকচুয়ালি নেটে মাঝে মাঝে সাউন্ড কমে যায়। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, এখন দেখো, আর্টেমিয়া মাছকে খাওয়ানোর জন্য আমরা দুইটা প্রক্রিয়ায় মাছকে খাওয়াইতে পারি। একটা ডিক্যাপসুলেট করে, তারপর ডিক্যাপসুলেট করেও মাছকে সরাসরি খাওয়ানো যাবে, আবার হ্যাচিং করে তারপরে মাছকে খাওয়ানো যাবে। এখন ডিক্যাপসুলেশন বলতে কি বোঝানো হয়েছে দেখো, ডিক্যাপসুলেশন ইজ দ্য রিমুভাল অফ আউটার শেল অফ দি সিস্ট বাই মিন অফ কমপ্লেক্স অক্সিডেশন অফ দি শেল। মানে বুঝতে পারছো যে এটা তো সিস্ট, এর চারপাশে তোমার একটা শেল আছে, তাই না? এবং শেলের ভিতরেই কিন্তু তোমার ইমব্রায়োটা আছে আর্টেমিয়া। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, যে আর্টেমিয়াকে ডিক্যাপসুলেট করে ফেলতে পারি। ডিক্যাপসুলেট করে ফেললে তোমার ভেতরে যে ইমব্রায়োটা আছে এটা মাছকে সরাসরি খেতে দিতে পারি, অথবা সরাসরি কিন্তু আবার তোমার ডিক্যাপসুলেশন না করেও সরাসরি হ্যাচিং করা যায়। অর্থাৎ এই আর্টেমিয়াটাকেই তুমি যদি আবার সল্ট ওয়াটারের মধ্যে দিয়ে দাও, অর্থাৎ আর্টেমিয়ার যে সিস্ট গুলো আছে এই সিস্ট গুলোকে আমরা যদি সল্ট ওয়াটারের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু সল্ট ওয়াটারের মধ্যে এই ডিম গুলো ফুটে আবার হচ্ছে আর্টেমিয়া তোমার হচ্ছে তোমার
যে নপলি আছে নপলিটা বের হয়ে আসবে, তখন কিন্তু মাছ ওই নপলিটাকে খেতে পারবে। আর সেকেন্ডলি আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এই আর্টেমিয়ার চারপাশের যে মেমব্রেনটা আছে, যে শেলটা আছে, এই শেলটাকে অক্সিডেশনের মাধ্যমে রিমুভ করে ফেলতে পারি। রিমুভ করে ফেলে তারপর মাছকে খাওয়াইতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার স্যার। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার মাছ কি সিস্ট হিসেবে খেতে পারে না? না, মানে মাছ পেস্ট হিসেবে খেলে মাছ ডাইজেস্ট করতে পারবে না, বুঝছো? এটা চারপাশে যেটা থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোরিয়নিক লেয়ার থাকে। তো এই কোরিয়নটাকে তোমার মাছের ডাইজেস্টিভ এনজাইম এটা ব্রেক করতে পারবে না, মাছ ওটা খেতে পারবে না। ওকে স্যার। হ্যাঁ বলো। স্যার এই তো এলেমেলা হয়ে গেল স্যার। ধর বাজার থেকে আমি এই আর্টমিয়া কিনে আনলাম, এবার আমি মাছকে কেমন করে খাওয়াবো স্যার? আবার বললে ভালো হয়। এলেমেলা হয়ে গেল। আমি ধরুন কিনে আনলাম, এখন কেমনে খাওয়াবো? সেটাই পড়াচ্ছি, কে রনি নাকি? স্যার শোনো, আমি কিন্তু সেটাই পড়াচ্ছি যে আর্টেমিয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে। এখন সরাসরি তোমাদের একজনের প্রশ্ন যে আর্টেমিয়াকে তাহলে সরাসরি খাওয়াবো, সরাসরি খাওয়াইতে পারবে না, যেহেতু এটা সিস্ট ফর্মে আছে। তোমার এই সিস্টটাকে রিমুভ করতে হবে, বুঝছো? সিস্টটাকে রিমুভ না করে তুমি যদি খাওয়াও তাহলে মাছ এটাকে ডাইজেস্ট করতে পারবে না। এত দামি একটা জিনিস কোনো নিউট্রিশনই মাছ পাবে না। তাহলে এটা এখন আমাদের কি করতে হবে? তোমার এই আর্টেমিয়ার যে বাইরের যে সিস্টটা আছে এইটাকে রিমুভ করতে হবে। এই সিস্ট রিমুভের প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে ডিক্যাপসুলেশন। বোঝা গেছে? স্যার সিস্ট রিমুভের প্রক্রিয়াটা হচ্ছে ডিক্যাপসুলেশন। আরেকটা প্রক্রিয়া আছে আমরা যেটা করে তোমাকে মাছকে খাওয়াইতে পারি, সেটা হচ্ছে যে সরাসরি হ্যাচ করতে হবে। এখন এই আর্টেমিয়া এগুলো তো ডরমেন্ট অবস্থায় আছে, তাই না? অর্থাৎ এগুলো যদি ফেভারেবল এনভায়রনমেন্ট পায় তাহলেই কিন্তু এই ডিমগুলো ফেটে তোমার আর্টেমিয়ার নকলি বের হবে, তাই না? সবাই জি একটু স্যার। রেসপন্স করো তো আমার সাথে, সবাই রেসপন্স করো, বুঝতেছো জি কিনা? স্যার। জি স্যার। ডিমগুলো এই আর্টেমিয়ার এগুলো বা সিস্ট গুলোতে এগুলো তো ফেভারেবল এনভায়রনমেন্ট পাইলেই তারপর এরা হ্যাচ করবে, তাই না? জি স্যার। এখন এই আর্টেমিয়া সিস্ট যেটা তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, এইটাকে তুমি ফেভারেবল এনভায়রনমেন্ট দিলেই তাহলে মোটামুটি তোমার 12 থেকে 15 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টাও সময় লাগে। 24 ঘন্টা ফেভারেবল এনভায়রনমেন্ট বলতে তুমি যদি এই সিস্টটাকে সল্ট ওয়াটারে ট্রান্সফার করো, সল্ট ওয়াটারে দিলেই এরা 12 থেকে 15 ঘন্টা পরে হ্যাচিং করে তারপরে তোমার আর্টেমিয়া নকলি বের হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে জি আর্টেমিয়া স্যার। সিস্টটাকে আমরা কিভাবে খাওয়াইতে পারি? স্যার দুই ভাবে। কিভাবে? একটা হচ্ছে ডিক্যাপসুলেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে হ্যাচিং এর মাধ্যমে। আচ্ছা, এখন যাই হোক অনেকটা বুঝতে পারছো। এখন আমি বলি, ডিক্যাপসুলেশন করার পরে তুমি মাছকে যেটা খাওয়াচ্ছ সেইটা কি হ্যাচিং করছে? মানে সেইটা কি নকলি বের হয়েছে? না স্যার। নকলি বের হয়নি। স্টিল তোমার এখনো সেইটা এগিয়ে আছে, কিন্তু শুধুমাত্র ওই সিস্টের যে কাভারটা, কোরিয়নিক কাভারটা, সেইটা মাত্র রিমুভ করছি আমরা, তাই না? জি স্যার। জি স্যার। ডিক্যাপসুলেশন করা মানে কিন্তু সিস্টের চারপাশে যে কাভারটা আছে জাস্ট আমরা সেইটা রিমুভ করছি, হ্যাচিং এখনো করেনি। ওই ওই ডিক্যাপসুলেটেড সিস্টটাকেও কিন্তু আবার হ্যাচিং করেও মাছকে খাওয়ানো যাবে, অথবা ডিক্যাপসুলেটেড সিস্টটাকে সরাসরি মাছকে খাওয়ানো যাবে। এখন ব্যাপার হচ্ছে যে ডিক্যাপসুলেটেড সিস্টটা যেটা, সেইটাও যদি মাছকে সরাসরি খাওয়ানো যায়, আবার হ্যাচিং করেও খাওয়ানো যায়। হ্যাঁ, দুই তিনটা বিষয় আছে কিন্তু এখানে। দেখো, যে তুমি সিস্টকে ডিক্যাপসুলেটেড করে মাছকে সরাসরি খাওয়াইতে পারো, ওই ডিক্যাপসুলেটেড সিস্টটাকেও কিন্তু আবার হ্যাচিং করে মাছকে খাওয়ানো যায়, অথবা এই সিস্টটাকে সরাসরি হ্যাচিং করে মাছকে খাওয়ানো যায়। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু তাহলে আমরা কেন ডিক্যাপসুলেশন, হ্যাচিং এগুলো টোটাল জিনিসটা ডিক্যাপসুলেশন করে তারপরে হ্যাচ করে খাওয়াইতে বলতেছি? এইটা হচ্ছে একটা বিষয়। আমি কিন্তু মাছকে সরাসরি ডিক্যাপসুলেট না করে হ্যাচ করে খাওয়াইতে পারি। ঠিক আছে? স্যার ডিক্যাপসুলেশন করলে স্যার সেটা আমরা শিওর থাকবো যে এটা ভালো মতো নকলিতে পরিণত হবে। আচ্ছা, এখন আমি বলি যে তাহলে কেন আমরা ডিক্যাপসুলেশন করতেছি।
তুমি যদি এই আর্টেমিয়া সিস্টটাকে সরাসরি সল্ট ওয়াটারে দিয়ে হ্যাচ করাও, এটার সময় লাগবে 18 থেকে 24 ঘন্টায়, ইভেন এমনকি তোমার 30 ঘন্টা পর্যন্ত সময় লাগে, বুঝছো, এটা হ্যাচ করতে। তাহলে কত বেশি সময় লাগতেছে না, 30 ঘন্টা। কিন্তু তুমি যদি ডিক্যাপসুলেশন করানোর পরে হ্যাচিং করো তাহলে সময় লাগবে 12 থেকে 15 ঘন্টা। তার মানে সময় কিন্তু তোমার অর্ধেক লাগতেছে। স্যার আবার একটু বলেন। আমরা যদি ডিক্যাপসুলেশন করে হ্যাচিং করি তাহলে আর্টেমিয়া সিস্ট হ্যাচ করতে সময় লাগবে মাত্র 12 থেকে 15 ঘন্টা, বুঝছো। আর সরাসরি এই আর্টেমিয়া সিস্টটাকে যদি আমরা হ্যাচিং এ দেই ডিক্যাপসুলেশন না করে, তাহলে সময় লাগবে 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এইটা একটা কারণ। হ্যাঁ, আবার হচ্ছে এখানে আরো কিছু কারণ আছে যে আমরা ডিক্যাপসুলেশন কেন করি। দেখো, যে এই আর্টেমিয়া সিস্টের ভিতরে কিন্তু তোমার বিভিন্ন রকমের প্যারাসাইট থাকতে পারে, বিভিন্ন রকমের প্যাথোজেন থাকতে পারে। হ্যাঁ, ডিক্যাপসুলেশন করা হয় হচ্ছে ক্লোরিন দিয়ে। ক্লোরিন অথবা ব্লিচিং পাউডার আমরা বলি না? জি স্যার। এই ব্লিচিং পাউডার অ্যাড করলে তখন হচ্ছে এটা হচ্ছে ক্লোরিনাইজিং এজেন্ট বলা হয় বা অক্সিডাইজিং এজেন্ট। এই ক্লোরিন এই কোরিয়ামটাকে ধীরে ধীরে তোমার রিমুভ করে দেয়। তো এই ক্লোরিন কিন্তু আমরা ডিসইনফেকশনের কাজেও ব্যবহার করি, তাই না? বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পরিষ্কার করার কাজে, জীবাণু ধ্বংস করার কাজে ক্লোরিন ব্যবহার করি। তো যখন আর্টেমিয়াকে ডিক্যাপসুলেশন করা হয়, অর্থাৎ ক্লোরিন ওয়াটার দিয়ে ডিক্যাপসুলেশন করা হয়, তখন এর মধ্যে কোনো যদি প্যাথোজেন থেকে থাকে, ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে থাকে, সেগুলো কিন্তু কমপ্লিটলি কিল হয়ে যাবে বা মারা যাবে। ঠিক আছে? তারপরে দেখো সেকেন্ড পয়েন্টটা যেটা বলছে যে হারভেস্টেড ব্রাইন শ্রিম্প নপলি from decapsulated Artemia cyst means no separation of shell is necessary. স্যার শোনা যায়নি এর আগের পোরশনটুকু। আগেরটুকু বলতে কোনটা? আমি প্রথম যে পয়েন্টটা বলছি। স্যার ব্লিচিং এর পর থেকে তারপর থেকে আর কিছু শোনা যায়নি। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে স্যার ব্লিচিং এর পর থেকে আমি এখানে লাইনটা পড়ছি যে হারভেস্টিং ব্রাইন শ্রিম্প নপলি from decapsulated Artemia cyst means no separation of shell is necessary. এটার অর্থটা হচ্ছে তুমি যদি সরাসরি আর্টেমিয়া সিস্টটাকে হ্যাচ করাও, হ্যাচ করাইলে তোমার তো এই খোলস থেকে নপলিটা বের হবে, তাই না? জি স্যার। খোলসটা কিন্তু স্টিল থেকে যাবে। এই খোলসটা মাছকে খাওয়াইলে মাছ কি হজম করতে পারবে? না স্যার। তাহলে তোমাকে এই নপলিটাকে তোমার এই খোলসটা থেকে, দ্যাট মিন্স এই ডিক্যাপসুলেটেড সিস্ট থেকে তোমার সেপারেট করতে হবে, তাই না? সেপারেট করে তারপরে শুধুমাত্র নপলিটাকে তোমাকে মাছকে খাওয়াইতে হবে। ঠিক আছে? জি স্যার। আর তুমি যদি ডিক্যাপসুলেশন করে নাও, ডিক্যাপসুলেশন করে নিলে তো তোমার ওই বাইরের কভারটা অলরেডি তোমার ডিস্ট্রয় হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তাহলে সিস্ট থেকে নপলি সেপারেশনের আর কোনো ঝঞ্ঝাট নাই, তাই না? জি স্যার, কি বললেন আরেকবার একটু বলেন। বললাম ডিক্যাপসুলেশন যদি আমরা করে নেই তাহলে তো তোমার বাইরের যে সিস্টের কভারটা আছে এটা তো অলরেডি ডিস্ট্রয় হয়ে যাবে। জি স্যার। তখন তো তোমার শেল সেপারেশনের কোনো প্রয়োজন নাই, আছে থাকবে? না স্যার। না স্যার। এইটা একটা বেনিফিট, তাই না? জি স্যার। তারপর তুমি যদি আর্টেমিয়া ডিক্যাপসুলেশন করে নাও, ডিক্যাপসুলেশন করে নিলে হবে কি যে তোমার আর্টেমিয়া যদি হ্যাচ নাও করে, অর্থাৎ ডিক্যাপসুলেশন করানোর পরে পুরো অংশটা তুমি মাছকে খাওয়াইতে পারবে। ইভেন তোমার হ্যাচিং করতে যে এনার্জি খরচ হয়, হ্যাচিং করতে তো একটা এনার্জি লাগে, তাই না? যে কোনো ডিমের ভেতর থেকে বাচ্চা বের হইতে, এই ডিমের খাবারটা বের হয়ে আসতে তো মাছ সেই অ্যানিমেলটাকে এনার্জি খরচ করতে হয় না? জি স্যার। তাহলে আমরা যদি এই যে এখানে দেখো, ইভেন দি আনহ্যাচড আর্টেমিয়া সিস্ট আর ইডিবল, অর্থাৎ তোমার আর্টেমিয়া সিস্ট যদি হ্যাচিং নাও করে ডিক্যাপসুলেশনের পরে সেটাও ইডিবল। এবং আনহ্যাচড ডিক্যাপসুলেশন সিস্টের যেটা থাকে যে এদের শুধুমাত্র বাইরে হ্যাচিং মেমব্রেনটা থাকে, বুঝছো? এই হ্যাচিং মেমব্রেনটা সহ যদি তোমার এটা হ্যাচিং না করে
তাহলে এই অবস্থায় তুমি যদি মাছকে খাওয়াও তাহলে মাছ আরো বেশি পরিমাণে এনার্জি পাবে, বুঝছো? কারণ হ্যাচিং করতে কিছুটা এনার্জি লস হয়। আনহ্যাচড অবস্থায় তুমি যদি খাওয়াও এটা আরো মাছের জন্য বেশি এনার্জেটিক হবে। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। কি যে বুঝতেছো তোমরা আল্লাহই জানে, সত্যি আমি তোমাদের চেহারা না দেখে না আমি বুঝতে পারতেছি না তোমরা স্যার বুঝতে আজকে আর পড়ায়েন না। স্যার আজ স্যার এই পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু এরপর পড়াইলে আর বুঝবো না। আচ্ছা এইটাই শেষ, আর লাস্ট একটা পয়েন্ট আছে আমার, হ্যাঁ ঠিক আছে স্যার। লাস্ট পয়েন্টটা হচ্ছে আমরা যদি আর্টিমিয়া ডিক্যাপসুলেট করে নিই তাহলে হ্যাচিং 10% পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি আর্টিমিয়া হ্যাচ না করে, আর্টিমিয়া ডিক্যাপসুলেশন না করে যদি হ্যাচিং করতে যাও তাহলে অনেক সময় দেখা যায় কি যে অনেক সিস্ট হ্যাচ করে না, বুঝছো? কিন্তু তুমি যদি ডিক্যাপসুলেট করে নাও, অর্থাৎ বাইরের কভারটাকে যদি ব্রেক ডাউন করে তারপর হ্যাচিং করো, তাহলে দেখা যায় যে হ্যাচিং এর রেটটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, 10% পর্যন্ত বৃদ্ধি পায়। শোনো একটা জিনিস বলি, আজকে আমি যতটুকুই বোঝানোর চেষ্টা করছি, আমি পুরো টপিকটা যখন শেষ করব তখন তোমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবা। মানে এখনো অনেক জিনিস সম্পর্কে তোমরা জানো না, তো এই জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। কাল আমি আরো পড়াই, ডিক্যাপসুলেশন এবং হ্যাচিং দুইটা পদ্ধতি পড়াই, তখন তোমরা বুঝতে পারবা পুরো বিষয়টা কত ইজি। আচ্ছা ঠিক আছে, এটা অন্য আরেক ক্লাসে আলোচনা করব, কেমন? জি স্যার। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম সবাই, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই।